বাসর ঘরে বসে আছি। রাত 1টা বাজে। আমার বর এখনো আসেনি। জানি আসবে না, কারণ সে এখন তার প্রথম বইয়ের মান ভাঙাতে ব্যস্ত। আচ্ছা, কি অন্যায় করেছিলাম আমি যে হুট করে আমার পুরো জীবনটা ওলটপালট হয়ে গেল? আমি জাহানারা সবে 19 বছর পূর্ণ করে 20 বছরে পা দিয়েছিলাম। জন্মদিন আমার বেস্ট ফ্রেন্ড নিহিতা সারপ্রাইজ দিতে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। দুজনে মিলে কেক কেটে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিলাম রিক্সা করে। হুট করে রিক্সাকে আটকে দেয় একটা কালো রঙের প্রাইভেট কার। কিছু বুঝে ওঠার আগে গাড়ি থেকে 4 জন লোক নেমে রিক্সা থেকে আমাদের দুজনকে গাড়িতে তুলে মুখে কিছু স্প্রে করে। ব্যাস, আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করি বিছানায়। গতকালকে সব কিছুকে স্বপ্ন মনে করে বিছানা থেকে উঠতে গিয়ে খেয়াল হয় এটা তো আমার নিজের রুম না। তারপরে আশ্চর্যের চরম সীমা পার করে খেয়াল করি আমার পাশে একটা অপরিচিত পুরুষ শুয়ে আছে। চিৎকার দিতে গিয়ে অনুভব হয় আমার শরীরে কোনো কাপড় নেই। মুহূর্তে নানান ভাবনায় মাথা ভার হয়ে আসে। আমি আবারও জ্ঞান হারাই। দ্বিতীয়বার জ্ঞান আসে গালে জোরে থাপ্পড় লাগাতে। তখনই একটা মেয়েকে বলতে শুনি, এই মেয়ে, কে তুই? বেশ্যাগিরির জায়গা পেলি না? তখনই কেউ থমথমে গলায় তাকে বলল, তিশা, প্লিজ শান্ত হও। আগে ওকে প্লিজ কিছু পড়াও, আর ভাবো কি করে এই বিপদ থেকে বের হব। কিছুক্ষণ পর মেয়েটা আমাকে বাথরুমে নিয়ে গিয়ে মুখে চোখে জল দিয়ে নিয়ে আসে। প্রচণ্ড মাথা ব্যথায় কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। চুপচাপ খাটের ওপর বসে পড়লাম। মেয়েটা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। তখনই আমার সামনে একটা চেয়ার পেতে লোকটা বসে আর বলে, তিশা, প্লিজ চুপ করো, ওর সাথে আমাকে কথা বলতে দাও। এই যে, শুনতে পাচ্ছ? নাম কি তোমার? কে পাঠিয়েছে তোমাকে? লোকটার কথা শুনে হুট করে আমার মাথা গরম হয়ে গেল। এক লাফে বিছানা থেকে নেমে লোকটার গলা টিপে ধরে বললাম, নাটক করছেন আমার সাথে? কেন কিডন্যাপ করেছেন আমাকে? কেন? কি করেছে আমি? আর কি করেছেন আমার সাথে? আবার এখানে নিয়ে এসে আমাকেই প্রশ্ন করছেন কে আমি? কে আমাকে পাঠিয়েছে? তিশা আমাকে এমন করতে দেখে ধরতে আসলে লোকটা বলে, না তিশা, এদিকে এসো না। তুমি বাইরে যাও আর দেখো মেয়েটির পরিচয় জানা গেল কিনা। ওর সাথে আমি কথা বলছি। তিশা চুপচাপ বাইরে চলে গেল। মেয়েটি বাইরে যেতেই লোকটার মুখের দিকে তাকাতেই কেমন চেনা চেনা লাগলো। হ্যাঁ, চেনা হবেই তো। এই লোকটাই তো আমাদের নতুন এমপি অনিকেত স্যার। হঠাৎ হাত দুর্বল হয়ে গেল। এর আগে একবার দেখা হয়েছিল ওনার সাথে। এসএসসিতে জেলা টপার হয়েছিলাম, তখন উনি অভিনন্দন জানিয়েছিলেন। যথেষ্ট ভালো মানুষ বলে মনে হয়েছিল। তাহলে সে কেন আমার ক্ষতি করলো? আমার হাত দুর্বল হতে দেখে উনিও ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, জাহানারা না তুমি? জেলায় প্রথম হয়েছিলে না তুমি? হঠাৎ করে আমার ভীষণ কান্না পেল। কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ, আমি জাহানারা। আমি জানি না আমি এখানে কিভাবে এসেছি। কালকে আমি আর আমার বান্ধবী রিক্সা করে বাসায় ফিরছিলাম। তখন একটা প্রাইভেট কার থেকে কিছু লোক বেরিয়ে আমাদের গাড়িতে তুলে তারপর কি জানি স্প্রে করে। তারপর আমার কিছু মনে নেই। সকালে আমি এইখানে দেখি। অনিকেত স্যার আরো থমথমে গলায় বলল, শান্ত হও জাহানারা। দেখো, অনেক বড় ষড়যন্ত্র হয়েছে আমাদের বিরুদ্ধে। আমার শত্রু আমাকে নিচে নামানোর জন্য এইরকম একটা ঘৃণ্য কাজ করেছে। কিন্তু এখন ভেঙে পড়লে চলবে না। সবকিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো, বাকি সবটুকু আমি ম্যানেজ করে নিব। আমি কিছু বুঝতে পারলাম না কি হয়েছে, কিন্তু মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু প্রশ্ন করার সাহস পেলাম না। অতঃপর কিছুক্ষণ পর আমার মা বাবা আসলো। মা বাবার সাথে স্যার কি যেন সব কথা বলল। বাবার মুখটা বেশ গম্ভীর। মা তো কেঁদেই ফেলেছে। মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলাম। কিছুক্ষণ পরে পার্লার থেকে সাজানোর লোক এলো। আমাকে বউ সাজাতে লাগলো। মাকে প্রশ্ন করলাম, কি হচ্ছে এসব? মা বলল, মারে, নিয়তি বড়ই কঠিন। মাফ করে দিস আমাদের। তোর ভালোর জন্যই সব করছি। বিশ্বাস রাখ আমাদের উপর। বড় কিছু হয়েছে বুঝলাম, কিন্তু সামনে আমার এইচএসসি পরীক্ষা। এখন হুট করে বিয়ে না, আমার স্বপ্নের মধ্যে এখনই তো বিয়েটা তো ছিল না। আমি কোনোভাবেই বউ সাজতে রাজি হলাম না। একটু পরে অনিকেত স্যার ঘরে এলো আর বলল,
আপনারা একটু বাইরে যাবেন, জাহানারার সাথে আমি একটু কথা বলতে চাই। মা কিছু বলতে গিয়েও বলল না, সবার সাথে বাইরে চলে গেল। এটা দেখো। আমি বললাম কি? স্যার ফোনে একটা সংবাদের ভিডিও দিল, যেখানে বলছে ব্রেকিং নিউজ, নন্দনকাননের তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরীর কলেজ ছাত্রীর সাথে আপত্তিকর ছবি ফাঁস। এতটুকু দেখে হাত থেকে ফোন পড়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরী আর কলেজ ছাত্রী জাহানারার কিছু আপত্তিকর ছবি নেটে পোস্ট হয়েছে। সেই নিয়ে যত জল্পনা কল্পনা। আর আজ এখানে এই সব কিছু ক্লিয়ার করতে বা ব্যাখ্যা করতে তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরী প্রেসকে ডেকেছেন। এই তো ওনারা এসে গেছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের সামনে চলে এসেছে তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরী ও তার স্ত্রী মেধা চৌধুরী। সাংবাদিকদের একের পর এক প্রশ্ন। কিছুক্ষণ চুপ থেকে অনিকেত বলতে শুরু করে, প্লিজ আপনারা সবাই শান্ত হন, সব বলবো আমি, বলার জন্য এসেছি। দেখুন, বর্তমানে নেট দুনিয়ায় যে ছবি দুটো ঝড় তুলেছে, সেটা একজন মন্ত্রী আর কলেজ ছাত্রীর জন্য সমস্যা তো। কিন্তু ছবিগুলো যদি কোনো স্বামী স্ত্রীর হয় তো? হুট করে নিশ্চুপ হয়ে গেল সকলে। অনিকেত আবার বলতে শুরু করলো, হ্যাঁ আপনারা ঠিক শুনছেন, জাহানারা আমার স্ত্রী। হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী। আমাদের দেশে দুই বিয়ে প্রচলিত নেই, কিন্তু আমাদের ধর্ম ইসলামে আছে। আমার যদি ক্ষমতা থাকে দুই স্ত্রী রাখার, তবে আমরা দ্বিতীয় বিবাহ করতে পারি। গত 1 বছর আগে আমি আর জাহানারা বিয়ে করেছি, মেধার সম্মতি নিয়ে। এই যে আমাদের বিয়ের ছবি আর কাবিনের কাগজ। জাহানারার বয়স কম হয় আমরা এতদিন ওর মা বাবার কাছে রেখেছিলাম। কালকে 19 বছর পূর্ণ হয় আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। আজকে এইভাবে কুৎসিতভাবে আমাদের সম্পর্কটা প্রচারণা না হলে আজ সুন্দরভাবে আমি পরিচয় করিয়ে দিতাম আমার দ্বিতীয় স্ত্রী জাহানারাকে। সাংবাদিকের করা প্রশ্ন, তবে জানতে পারি কি এমন কারণ যার জন্য আপনাকে দ্বিতীয় বিবাহ করতে হলো? আর মেধা ম্যামের থেকে তার মতটা আমরা জানতে চাই। অনিকেতকে থামিয়ে দিয়ে মেধা বলল, উত্তরটা আমাকে দিতে দাও অনিকেত। আপনারা জানেন আমার আর অনিকেতের বিয়ের 7 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের কোনো বাচ্চা হয়নি। আমার সমস্যার জন্যে হয়নি, অনেক ডাক্তার দেখিয়েও হয়নি। তাই আমি বিয়ে দিয়েছি অনিকেতকে। ও একদমই রাজি ছিল না, কিন্তু আমার সমস্যার জন্য ও কেন বাবা হওয়ার সুখ পাবে না বলুন তো? তাই জাহানারাকে আমি পছন্দ করে বিয়ে দিয়েছি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ ম্যাম, জাহানারা ম্যামের সঙ্গে আমরা কথা বলতে চাই, প্লিজ ওনাকে আনুন। ওই তো জাহানারা ম্যাম আসছে। তা ম্যাম, আপনি তো সব কিছুই শুনেছেন, এই সব কিছু কি সত্যি? আপনি তো এসএসসিতে জেলা টপার ছিলেন, হঠাৎ বিয়ে, তাও বিবাহিত একজন পুরুষকে? টাকা দেখে ভুলে গেলেন নাকি? এইসব প্রশ্নের সম্মুখীন হতে হবে তা আগে থেকেই জানতাম, কিন্তু আমি কি বলবো কিছুই ভেবে পেলাম না। হুট করে মাথাটা ঘুরে গেল। পড়ে যাওয়ার আগে অনিকেত স্যার ধরে ফেলল। তারপর বলল, প্লিজ আপনারা এখন যান। দেখছেন তো জাহান অসুস্থ এখন, যা উত্তর দেওয়া দিয়ে দিয়েছি, ধন্যবাদ। কথাগুলো বলে আমাকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। এদিকে মেধা তাকিয়ে আছে অনিকেতের যাওয়ার দিকে। এই গল্পগুলো মিথ্যা হলো অনিকেতের চোখে ও কেমন সত্যির রেশ পাচ্ছে। তাচ্ছিলের একটা হাসি হেসে নিজের ঘরের দিকে গেল। ঘরে গিয়ে দেখল পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো। হঠাৎ এমন সাজানো দেখে চমকে উঠল মেধা। পেছন থেকে শাশুড়ি মাজেদা বেগম বললেন, অবশেষে আমার পোলাডার মতি ফিরল। কতবার কইলাম এই বন্দাডারে ছাইরে দেয়া নতুন লাল টুকটুকে বউ নিয়ে আয়, শুনল না। তাই এখন তো মতি ফিরছে, এতে আমি খুশি। তুমি অন্য ঘরে যাও বাপু, আজ থেকে আমার ছেলে আর ছেলের নতুন বউ এই ঘরে থাকবো। শাশুড়ির কথা শুনে কান্না ধরে রাখতে পারল না মেধা।
যে শাশুড়িকে সে সর্বদা মায়ের সম্মান দিয়েছে, সেই শাশুড়ি সর্বদা তাকে চোখের বিষ ভাবে। পুরনো কথা ভাবতে ভাবতে ঘর থেকে বের হয় মেধা। সামনে অনিকেতকে দেখে দৌড়ে গেস্ট রুমের দিকে চলে যায়। অনিকেত কি হয়েছে জানতে ঘরে গিয়ে দেখে বাসরঘর সাজানো। মাকে বলে, এইসব কি মা, তুমি পাগল হয়ে গেছো? এই বলে গেস্ট রুমের দিকে চলে যায়। অতঃপর শাশুড়ি মা আমাকে বউ সাজিয়ে বাসর ঘরে রেখে গেছে। অনেক পরামর্শও দিয়েছে কিভাবে স্বামীকে আঁচলে বাঁধতে হবে। কিন্তু আমি তো জানি আমাদের বিয়ে সত্য। সব কিছু ভাবনা শেষে যেই চোখ দুটো বুঝলাম, কেমন যেন মনে হলো কেউ ঘরের দরজা খুলে ঢুকলো। চোখ খুলতেই কেউ আমার মুখ চেপে ধরে বলতে লাগলো, সোনা ময়না, খুব কষ্ট হচ্ছে না বাসর ঘরে বসে আছো, কিন্তু বাসর করতে পারছো না? চিন্তা করো না, তোমার বর না থাকলেও আমি তো আছি। হা 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 হা। মেধা প্লিজ দরজা খোলো, তুমি তো জানো মা কেমন। আমি শুধু তোমার মেধা, শুধু তোমার। অনিকেতের কথা শুনে খট করে দরজা খুলো মেধা। স্লিভলেস হাতা, হাঁটু অবধি লং ব্ল্যাক কালারের নাইটি, সাথে হালকা মেকআপ। কেমন অন্যরকম এক দৃষ্টিতে তাকিয়ে অনিকেতকে বলল, কেমন লাগছে আমাকে অনিকেত? এই বলে অনিকেতের হাত টেনে ঘরে ঢুকালো। তারপর দরজার সিট কিনে আটকালো। আজ তো তোমার বাসর রাত, তাই না অনিকেত? তা বাসর রাত হবে না তাই কি হয়? তোমার মনে আছে অনিকেত, কত কাঠখড় পুড়িয়ে আমরা এক হয়েছিলাম। আমার পরিবার মেনে নেয়নি, তোমার পরিবার মেনে নেয়নি, তখন দুজনে পালিয়ে গেলাম। কিন্তু তাও আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না। তুমি শুধু আমার ছিলে। মনে আছে তোমার, বিয়ের কয়েক মাস পর যখন তোমার বাড়ি থেকে মেনে নিল, আমার বাড়িতে তখনও মেনে নেয়নি। আমরা বাড়িতে এলাম, তখন আমি নানান কাজে ব্যস্ত থাকতাম, আর তুমি আমাকে কাছে পাওয়ার জন্য পাগল ছিলে। শুধু সুযোগ খুঁজতে কিভাবে আমার কাছে আসা যায়। কিন্তু তারপর ধীরে ধীরে কেমন দূরে সরে গেলে আমার থেকে। এখন তো আবার তোমার নতুন বউ এসে গেছে। কথাগুলো বলে মেধা অনিকেতের মুখের দিকে চাইল। অনিকেতের ফ্যাকাশে মুখ দেখে বলল, এই মুখ এমন করে আছো কেন? পুরনো বউয়ের সাথে বাসর করতে ইচ্ছে করছে না, তাই না? মনটা নতুন বউয়ের কাছে পড়ে। শাট আপ মেধা, চিৎকার করে ওঠে অনিকেত। তারপর মেধার মনের অবস্থা বুঝতে পেরে গলাটা নরম করে বলে, তখন থেকে তোমার এসব কথা শুনছি। কতবার বলবো তোমায় আমি তোমারই আছি। আর তুমি তো জানো কোন পরিস্থিতিতে বিয়েটা আমাকে করতে হয়েছে। তাছাড়া এই বিয়েটা শুধু একটা বছরের জন্য একটা ডিল। জাহানারা এসএসসি পাশ করলে মেডিকেল পড়তে ওকে বিদেশ পাঠিয়ে দিব, তারপর ওকে ডিভোর্স দিয়ে দিব। ও তখন ওর মতো জীবন গুছিয়ে নেবে, আমি আমার মতো। লোকজন ততদিনে বিষয়টা স্বাভাবিকভাবে নিবে। তুমি এরকম পাগলামি করো না প্লিজ। আমি তোমারই আছি, তোমারই থাকবো। আর কি বললে, তুমি পুরনো বউ? তোমার 100 বছর বয়স হলো, তুমি আমার কাছে 18 বছরের নতুন বউই থাকবে, বুঝছো? এই বলে অনিকেত মেধাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় বসিয়ে কপালে একটা চুমু খেয়ে পাশে গিয়ে মেধাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মেধা কিছু বলতে গেল, অনিকেত চুপ করিয়ে দিয়ে বলল, সারাদিনের এত চাপে আমি ভীষণ ক্লান্ত মেধা, প্লিজ ঘুমোতে দাও। রাত 1টা। কি হলো সোনা পাখি, এত নড়াচড়া করছো কেন? আমার হাত থেকে বাচ্চা কি এত সোজা? চুপ করে থাকো, অনেক আদর দিব। কথাগুলো যেন আমার কানে গরম সীসা ঢেলে দেওয়ার মতো লাগছিল। সবকিছু এত দ্রুত ঘটছে, আমার কি প্রতিক্রিয়া করা উচিত আমি বুঝতে পারছিলাম না। তবুও নিজের সম্মান রক্ষার জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটাকে ধাক্কা দিলাম। কিন্তু এই বিপদের সময় অদ্ভুতভাবে আমার গলার আওয়াজ বের হচ্ছে না। কি করব না ভেবে পেয়ে হাতের কাছে থাকা ল্যাম্পটা ছুঁড়ে ফেলে দিলাম লোকটার দিকে। লোকটা সরে যাওয়ায় ল্যাম্পটা নিচে পড়ে গিয়ে শব্দ করে ভেঙে গেল। এদিকে কোনো কিছু ভাঙার শব্দে জেগে উঠল অনিকেত। ভাবতে লাগলো, মনে তো হচ্ছে আমার ঘর থেকে শব্দটা এলো। আমার ঘরে তো জাহানারা আছে। দৌড়ে ঘরের দিকে যেতে একটা লোকের সাথে ধাক্কা লাগলো অনিকেতের। খুব তাড়াহুড়ো করে চলে গেল। অনিকেত সেই দিকে খেয়াল না করে ঘরে গেল, গিয়ে দেখে মেঝেতে এলোমেলো হয়ে বসে আছে জাহানারা। বেশ ভয় পেয়ে যায় অনিকেত এভাবে জাহানারাকে দেখে।
দৌড়ে জাহানারার কাছে যেতেই জাহানারা ঝাপটে ধরে অনিকেতকে। জাহান, কি হয়েছে? কি হলো? কথা বলছো না কেন? মা, মা, লতাপা, তোরা কই? জাহান, ভয় পেও না, আমি আছি তো, দেখো না। জাহানারাকে কোলে তুলে খাটে শুয়ে দেয় অনিকেত। ছেলে চিৎকার শুনে দৌড়ে আসে মাজেদা বেগম। এসে বলে, কি হয়েছে বাপ? এ আল্লাহ, বৌমার কি হয়েছে? এমন করতেছে কেন? অনিকেত বলে, মা, প্যানিক করো না। ওকে একা রেখেছিলে কেন এই ঘরে? তুমি বা লতাপা তো থাকতে পারতে। মাজেদা বেগম বলে, কি বলিস তুই? তোর বাসর ঘরে আমি থাকবো কেন? আর কি করছিস মাইয়াডারে? এমন করতেছে কেন? অনিকেত কিছুটা রেগে বলে, মা প্লিজ তুমি যাও এখান থেকে, যা করার আমি করবো নি। লতাপা কই? মাজেদা বেগমও রাগের ভঙ্গিতে বলে, লতা তো নাই, বান্ধবীর বাড়িতে গেছে, কালকে আসবে। আর শোন, আমার ডাইকা রাগ দেখাবি না, বুঝছিস? থাক মাইয়াডার কাছে, এই বলে কটকট করে হেঁটে চলে যায় মাজেদা বেগম। মাজেদা বেগম চলে যেতেই মেধা দরজায় এসে দাঁড়ায়। দেখে অনিকেতকে ঝাপটে জড়িয়ে ধরে আছে জাহানারা। অনিক এত পরম যত্নে আগলে রেখেছে। মেধা তো বুঝতেই পেরেছিল এমন কিছু হবে। অনিকেত মুখে যতই বলুক, ও মনে মনে জাহানারাকে পছন্দ করে, হয়তো ভালোবাসে। হুট করে তো কাউকে বইয়ে সম্মান দেওয়া যায় না, ভালো না লাগলে। অনিকেতের চোখ পড়ার আগে দরজা থেকে সরে গেল মেধা। আবার গিয়ে ঘুমিয়ে পড়ার অভিনয় করল, যেন অনিকেত এসে বুঝতে না পারে ও সব কিছু দেখেছে। জাহান, আমি আছি তো, ঘুমানোর চেষ্টা করো। কোথাও যাব না আমি, কেউ আসবে না, চোখ বন্ধ করো। মুখে এইগুলো বলল, ভীষণ চিন্তায় পড়ল অনিকেত। কে এসেছিল জাহানারার ঘরে? কে? হঠাৎ একটা জিনিসের চোখ আটকালো অনিকেতের। বুঝতে আর বাকি থাকলো না কাজটা কার। পরের দিন সকালে, ভাই রিয়াদ, কি বুঝছিস অবস্থা? তুই তো সব জানিস। একের পর এক ঘটনা, আমিও প্রচণ্ড স্ট্রেস। ও আর কি করবে? অনিকের ডাক্তার রিয়াদের হাত ধরে বলল কথাগুলো। ডাক্তার রিয়াদ বলল, দেখ ভাই, আমার মনে হয় এই মুহূর্তে জাহানারার পরিবেশ পাল্টানো উচিত। তুই বরং ওকে নিয়ে কয়দিন বাইরে থেকে ঘুরায়, তাতে দুজনেরই স্ট্রেস দূর হবে। আমি জানি এই মুহূর্তে এসব ভাবা তোর জন্য কঠিন, কিন্তু এটাই ওর শরীর সুস্থ করতে পারে। ভেবে দেখ কি করবি। আমি আজ উঠি, পরে দেখা হবে। রিয়াদ চলে যেতে রাতে সব কিছু মনে পড়ল অনিকেতের। সেই সাথে জাহানারার ঘরে পাওয়া আংটি বের করলো। তারপর কি ভেবে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো। কল রিসিভ হতে বলল, মামা তুমি কোথায়? একটু অফিসে এসো তো। নতুন বৌমা, এসো আমার সাথে এসো। এখন থেকে এই সব কিছু নিজেরই মনে করো। এই দেখো, এইটা হলো তোমার রান্নাঘর, পছন্দ হয়েছে? শোনো বৌমা, তোমার জিনিস তোমাকে এখন বুঝে নিতে হইব, নইলে কেউ সব কিছু তোমার পায়ে ঢাইলা দিব না, বুঝছো? আর আছে না তোমার ওই সতীন, সে কিন্তু এক চুল জমিও ছাড়ব না, সব কিন্তু তোমাকে আদায় করে নিতে হইব। আমি বুঝছি ছেলেটা তোমার প্রতি দুর্বল আছে, এইটাই তোমারে কাজে লাগাতে হইব, বুঝছো? কি হলো নতুন বৌমা, এমনি সঙ্গে লাহান খাড়ায় আসো কেন? কি হইল, শরীর খারাপ লাগতেছে? বসো, এইখানে বসো, আমি পানি আনি তোমার জন্য। মাজেদা বেগম এক নাগারে কথাগুলো বলে চলে গেল, কিন্তু জাহানারা আটকে আছে এখনো মাজেদা বেগমের বলা সতীন কথাটিতে। সে তো সেই সব মেয়েদেরকে প্রচণ্ড ঘৃণা করত, যারা অন্যের সংসার ভেঙে নিজে সংসার করতে আসতো। মুহূর্তে নানান চিন্তা মাথায় বাসা বাঁধল, আর মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা ম্যাডামের মো কি আমাকে তার সতীন ভাবছে? আমাকে দোষী ভাবছে? আমাকে ঘৃণা করছে? আবার নিজের মনে মনে তাচ্ছিল্য হাসি হেসে ভাবল, আমিও তো পাগল, ঘৃণা করবে না কেন? পৃথিবীতে কোন মেয়ে আছে শুনি যে খুশি মনে নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে করাবে, সে যতই ডিলের হোক? আচ্ছা, সবাই কি আমাকে খুব খারাপ ভাবছে? আচ্ছা, আমার বান্ধবীরা কি আর আমার সাথে কথা বলবে কখনো? আমি কি আমার গ্রামে মা বাবার কাছে কখনো ফিরতে পারবো? গ্রামবাসী ঢুকতে দিবে আমাকে? জাহানারার এমন হাজার চিন্তার মধ্যে একটা মেয়ে মিষ্টি সুরে বলল, এত কি ভাবছো জাহানারা? তুমি অনেক দুর্বল, এত চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে। জাহানারা তাকিয়ে দেখে মেধা, সুন্দর ফর্সা মুখ,
একদিনেই কেমন যেন মলিন হয়ে গেছে, একদিনেই যেন বয়স অনেকটা বেড়ে গেছে। জাহানারাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মেধা বলে, তুমি অযথায় আমাকে নিয়ে চিন্তা করছো জাহানারা। তুমি আমার থেকে অনেকটাই ছোট, সহ্য শক্তিও কম, তাই নিজের কথা, নিজের ভবিষ্যতের কথা ভাবো। আর এটা মনে রেখো, আমার যা তা আমারই থাকবে, কেউ চাইলেও তা আমার থেকে কেড়ে নিতে পারবে না। আর যেটা আমার নয়, আমি চাই অচিরেই তা আমার থেকে অনেক দূরে চলে যাক। জাহানারা কিছু বলবে তার আগেই মাজেদা বেগম চিৎকার করে বলতে বলতে এইদিকে আসে, ওই অলক্ষণে মাইয়া, তোর কাজ কি এখানে? কি কইয়া ডর দেখাইতেছস আমার নতুন বৌমারে? দেখেন আম্মা, আমি আপনার বৌমারে কিছুই বলি নাই, শুধু চিন্তা করতে বারণ করছি। বুঝছি আমি তুমি কেমন ভালো কথা কর মানুষ। যাও দেখি বাপু এখান থাইকা। শাশুড়ির এমন ঝাঁঝালো কথা শুনে সেখান থেকে চলে যায় মেধা। মেধা চলে যেতে মাজেদা বেগম জাহানারাকে বলে, ও নতুন বৌমা, কি কইতাছিল পোড়ামুখীটা? কি হইল, কোনো কথা কও নাকে? তুমি কি রোবট নাকি বাপু? সারাক্ষণ এমনে সঙ্গের মতো খাড়াইয়া থাকো, কোনো কথা কও না। যত সব জুটে আমার কপালি। আচ্ছা যাও বাপু, ঘরে যাও, গিয়ে রেস্ট করো, পরে কথা কমুনে আবার আমি। জাহানারাকে ঘরে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে সিরিয়াল দেখতে বসে মাজেদা বেগম। এদিকে ঘরে জাহানারার মনে জ্বলছে নানান আগুন। কে নেভাবে এই আগুন? আমি অনিকেত চৌধুরী বেঁচে থাকতে জাহানারার কোনো ক্ষতি হতে দেব না। নিজামুদ্দিন, কোনো খোঁজ পেয়েছ নিহিতার? নিহিতা যে গর্তেই লুকিয়ে থাকুক না কেন, ওকে খুঁজে বের করো। আর ওই গাড়িতে যে 4 জন ছিল, তাদের কোনো খোঁজ পেয়েছ? না স্যার, এখনও কারো কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে খুব শীঘ্রই পাওয়া যাবে। 4 জনের মধ্যে 1 জন ফোন ওপেন করেছিল, তখনই ট্র্যাক করা হয়েছে। কক্সবাজারে আছে, আমাদের টিম চলে গেছে, পেয়ে যাব আশা করি। না নিজামুদ্দিন, আশা করলে হবে না, পেতেই হবে। যা করার তুমি করো। হ্যাঁ স্যার, বাইরে আপনার সাথে দেখা করার জন্য জয়ন্ত স্যার বসে আছে, আসতে বলবো? হ্যাঁ পাঠাও। আর শোনো, বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিও জয়ন্ত ঢোকার পরে। আচ্ছা স্যার। এই বলে নিজামুদ্দিন বেরিয়ে গেল অনিকেতের অফিস রুম থেকে। বাইরে গিয়ে জয়ন্তকে ভেতরে আসতে বলল। জয়ন্ত দরজার সামনে এসে বলল, আসতে পারি ভাগিনা? হঠাৎ এত জরুরি তলব? অনিকেত মুস্কি হাসি দিয়ে বলল, একটা কাজে তোমার সাহায্য লাগবে মামা, ভেতরে এসো। হ্যাঁ, কি বলবি বল, আলতো উত্তর জয়ন্তর। তা মামা, তুমি কোথা থেকে আসলে, বাড়ি থেকে? আরে না ভাগিনা, একটা বন্ধুর বাসা থেকে আসলাম। বন্ধু তো আসতেই দিবে না, শুধু তুই কল করেছিস জন্য আসলাম। ও, তা কাল তুমি আমাদের বাসায় গিয়েছিলে? না, কাল কেন তোদের বাসায় যাব? বললাম না, বন্ধুর বাড়ি গিয়েছিলাম। ও ভালো, তো এত ঘামছো কেন, আর ভয় পাচ্ছ কেন? কই ভয় পাচ্ছি, আমার না খুব দরকারি কাজ আছে, যেতে হবে। তোর সাথে পরে কথা হবে, আজ উঠি। জয়ন্ত কথাগুলো বলে চেয়ার থেকে উঠে দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাইরে থেকে লক। তখন কিছুটা রাগ দেখিয়ে বলে, আমার সাথে তুই মজা করছিস অনিকেত? দরজা লক কেন? অনিকেত চেয়ার থেকে উঠে তারপর বলে, আরে মামা, এত তাড়া কিসের, আমার কথা শুনে যাও। যদিও না শুনে যেতে পারবে না। জয়ন্ত রাগ দেখিয়ে বলে, কি বলবি জলদি বল। অনিকেত পকেট থেকে টুক করে আংটি বের করে, তারপর বলে, দেখো তো মামা, আংটিটা চিনতে পারো নাকি? জয়ন্ত বলে, আমারই তো, কই পেয়েছিস? কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। ও, আমি কালকে রাতে জাহানারার ঘরে পেয়েছি। কালকে কোনো অচেনা লোক হামলা করেছিল, আমি ভেবেছিলাম হয়তো তার, কিন্তু এটা তো তোমার। তুমি তো এরকম কাজ কখনো করতেই পারো না, তাই না? ঠিক আছে, তুমি যাও। নিজামুদ্দিন দরজা খুলে দাও। দরজা খুলতেই একরকম দৌড়েই চলে যায় জয়ন্ত। রাস্তায় গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই কয়েকটা লোক এসে হুড়মুড়িয়ে গাড়িতে তুলে ফেলে। ফিউ মোমেন্টস লেটার, তোর সাহস হলো কি করে আমার বাড়িতে আমার বউয়ের ঘরে ঢুকে তার সাথে অসভ্যতামি চেষ্টা করার? এর শাস্তি তো তোকে পেতেই হবে। জয়ন্তকে মারতে মারতে কথাগুলো বলল অনিকেত। জয়ন্ত অনিকেতের পা ধরে বলতে লাগলো, ক্ষমা করে দাও ভাগিনা, আমি তোমার মামা, ভুল হয়ে গেছে আমার। আমি জীবনে কোনোদিন কোনো পরনারীর দিকে আর চোখ তুলে তাকাবো না। শেষবারের মতো ক্ষমা করে দাও।
জয়ন্তর এমন করা দেখে অনিকেত বলল, আচ্ছা ক্ষমা তোমায় না হয় করব, কিন্তু যে হাত আমার জাহানের শরীর স্পর্শ করেছে সে হাতকে তো ছাড়তে পারবো না মামা। তারপর একটা বাঁকা হাসি দিয়ে নিজামুদ্দিনকে বলল, একটা চাকু দাও তো, মামার হাতগুলোর সুরসুরি দূর করে দিই। জয়ন্ত চিৎকার করে উঠে বলল, না ভাগিনা না। মেয়েদার ফোনে অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসলো, তোমার স্বামী অনিকেত তার দ্বিতীয় স্ত্রী জাহানারার জন্য কারো হাত কেটে দিয়েছে। তোমার কি মনে হয় এখনো সে জাহানারাকে ভালোবাসে না? মেসেজটা দেখে মেধার মুখে হাসিটা চওড়া হলো। অনিকেতকে উদ্দেশ্য করে মেধা বলল, প্ল্যান সাকসেসফুল অনিকেত, মাছ টোপ গিলেছে। শোনো বোমা, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। কথাগুলো বলতে বলতে জাহানারার ঘরে ঢুকে মাজেদা বেগম, কিন্তু ঘরে ঢুকেই দেখে ঘরে কোথাও জাহানারা নেই। বাথরুম বারান্দা দেখতে দেখতে পুরো বাড়ি খুঁজেও কোথাও খুঁজে পায় না জাহানারাকে। বাড়ির সকল কাজের লোককে জিজ্ঞেস করলো, কেউ বলতে পারে না। হুট করে এভাবে জাহানারা নিখোঁজ হয়ে যাওয়ায় ভীষণ চিন্তায় পড়ে যায় মাজেদা বেগম। তড়িঘড়ি করে ফোন করে অনিকেতকে। এদিকে নিজেদের পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়, বেশ খোশ মেজাজে হোটেলে বসে নাস্তা করছে অনিকেত আর মেধা। এমন সময় মাজেদা বেগমের ফোন। অসময়ে মায়ের ফোন দেখে কিছুটা চিন্তিত হয়ে ফোন রিসিভ করতেই ফোনের ওপার থেকে মাজেদা বেগম বলেন, বাবা, নতুন বোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না, পুরো বাড়ি খুঁজে ফেলেছি, কোথাও নেই। কথাটি শুনে চেয়ার থেকে উঠে দাঁড়ায় অনিকেত। তারপর বলে, কি বললে মা, জাহানারাকে খুঁজে পাচ্ছ না? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আসছি। অনিকেতের মুখে চিন্তার ভাঁজ দেখে মেধা বলে, কি হয়েছে অনিকেত, জাহানারার কি হয়েছে? জাহানারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেধা, ওর ওপর কি আবার কেউ টার্গেট করলো? না, এমনটা তো হওয়ার কথা নয়। আচ্ছা চলো বাড়ি গিয়ে দেখি বিষয়টা। অনিকেত, তোমার কি মনে হচ্ছে না তুমি ওই মেয়েটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছো? ওর ওপর আপাতত কোনো বিপদ নেই, সেটা তুমি ভালো করেই জানো। আছে হয়তো কোথাও, এত প্যানিক করার কি আছে? আর তেমন হয়েছে তোমার মা একটু কিছু হলেই ছেলেকে জানাতে হবে। দেখো মেধা, তুমি খুব ভালো করেই জানো আমি কোনো নির্দোষের কোনো ক্ষতি কখনো করি না। এমনিতে আমার ওপর শত্রুতা দেখাতে গিয়ে আমার প্রতিপক্ষ ওর জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সো আমি চাই না জাহানের আর কোনো ক্ষতি হোক। ওর জায়গা অন্য কেউ হলেও একই কাজ করতাম। আচ্ছা, অন্য কেউ হলে একই কাজ করতে? আচ্ছা ভালো, তবে বিশ্বাস করো এমনটা হলেই আমি বেশি খুশি হব। মেধার কথাগুলো শুনেই অনিকেত বেরিয়ে গেল। মেধা মনে মনে আওড়াতে লাগলো, আমার তোমাকে ভীষণ অচেনা লাগছে অনিকেত। আমি আমার পুরনো অনিকেতকেই চাই। আর তা না হলে তুমি একটা কথা ভুলে যেও না, যে জিনিসটা আমার সেটা কিন্তু শুধুই আমার, আর যেটা আমার হবে না সে কখনো অন্যেরও হবে না। এরপরই এক ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে হেসে উঠল মেধা। বাড়িতে গিয়ে অনিকেত মাকে বলে, মা, জাহানারা কই, পেয়েছো ওকে? মাজেদা বেগম ছেলেকে দেখে দৌড়ে এসে বলে, না বাবা, মাইয়াটা হুট করে কই গেল বলতো? বাড়ির কেউ দেখেনি, দারোয়ানও বাইরে যেতে দেখেনি, তাহলে গেল কই? আচ্ছা সারাদিন তোমরা সব করো কি? একটা জলজ্যান্ত মানুষ কিভাবে উদা হয়? বাড়িতে এতগুলা মানুষ কি করো? তোমাদের কি ঘোড়ার ঘাস কাটার জন্য রাখা হয়েছে? আবার ভালো করে খুঁজে দেখো পুরো বাড়ি, বাইরে যদি না যায় বাড়িতে আছে নিশ্চয়ই, খোঁজো তাড়াতাড়ি। সবার সাথে অনিকেত খুঁজতে খুঁজতে বাগানে গেল। বাগানে চারিদিকে দেখেও কোথাও পেল না। বাড়ির দিকে আসতেই পায়ে গোলাপ গাছের একটা কাঁটা পায়ে ঢুকে পড়ে। তাড়াহুড়ো করে বাইরে আসতে যে পায়ে জুতো পরতে ভুলে গিয়ে খালি পায়ে বাগানে চলে এসেছিল। কাঁটা তুলে বাড়ির দিকে ফিরবে তখনই অনিকেত খেয়াল করে সামনের ঝোপের পাশে গোলাপি রঙের ওড়না দেখা যাচ্ছে। তারপর ভালো করে খেয়াল করে দেখে কেউ বসে কারো সাথে কথা বলছে। অনিকেতের বুঝতে বাকি থাকে না এটা আর কেউ না, এটা জাহানারা। কিছুটা এগিয়ে গিয়ে দেখে হাতে একটা খরগোশের বাচ্চা, যার সাথে বসে থেকে কথা বলছে। অনিকেত ঝোপের সামনে গিয়ে কিছুটা রাগ দেখিয়ে বলে, জাহান,
তুমি এইখানে কি করছো? আর বাগানে এসেছো মাকে বলে আসোনি কেন? তোমার জন্য মা কত টেনশন করছে, তোমার কোনো খেয়াল আছে? পুরো বাড়ি খুঁজে ফেলেছে, পানির জন্য আবার আমার কাছে ফোন দিয়েছে। এইসব কিছু একটু বিবেচনা করা উচিত। এতটা বাচ্চা না তুমি। অনিকেতের কথা শুনে উঠে দাঁড়ায় জাহানারা। তারপর চোখ মাটির দিকে করে বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি, আর এমনটা করব না। হাতে থাকা খরগোশটাকে উদ্দেশ্য করে বলে, ওকে একটা বিড়াল তাড়া করেছিল, ওকে বাঁচাতেই বাগানে এসেছিলাম, কাউকে বলার সুযোগ পাইনি। অনিকেত কিছুটা ঝাঁঝালো গলায় বলে, ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম এরকম করবে না, ওকে? চলো। কথাগুলো বলেই দেখে জাহানারা তার সামনে নেই। ধীরে ধীরে হেঁটে খরগোশের সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে চলে যাচ্ছে। কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। ইচ্ছে করছে ওকে সামনে দাঁড় করিয়ে রেখে মন মতো একটু তাকিয়ে থাকি। এগুলো ভেবে নিজেই নিজের মনে মনে হেসে ওঠে অনিকেত। হঠাৎ ফোনের আওয়াজে ভাবনা থেকে বের হয় অনিকেত। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে, স্যার, আমি নিজামুদ্দিন। 4 জনের মধ্যে একজন সুমনকে পাওয়া গেছে, গোডাউনে রেখেছি। উত্তরে অনিকেত বলে, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। ফোন রেখে সামনে তাকাতেই দেখে জাহানারা অনেকটা দূর চলে গেছে। দৌড়ে এগিয়ে গিয়ে জাহানারাকে সাথে নিয়ে ঘরে ঢোকে অনিকেত। অনিকেত আর জাহানারাকে একসাথে দেখে মাজেদা বেগম এগিয়ে এসে বলে, কই গিয়েছিলে বৌমা? অনিকেত, কোথায় পেলে বৌমারে? অনিকেত কিছুটা তামাশা করে বলে, মা, তোমার নতুন বৌমা খুব সাহসী, সে বিড়ালের সাথে যুদ্ধ করতে গেছিল। মাজেদা বেগম বলে, কি বলিস? অনিকেত বলে, বাকি গল্পটা তোমার বৌমার থেকে শুনে নাও মা, আমার জরুরি কাজ আছে, আমি আসি। এই বলে অনিকেত বেরিয়ে যায়। এদিকে মাজেদা বেগম বলে, হয় বাপ, তো নতুন বইয়ের থেকেই তো গল্প শুনবো, যার মুখ দিয়ে সারাদিন একটা কথা বের হয় না। ও কি নতুন বৌমা, দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে যাও, রেস্ট করো। আমাকে তোমার গল্প শোনাতে হবে না, আমি বরং টিভিতে সিরিয়ালই দেখি। সুমনের মুখ থেকে কিছু বের হয়েছে না নিজামুদ্দিন? দরজা খুলে ঢুকতে ঢুকতে বলল অনিকেত। উত্তরে নিজামুদ্দিন বলল, না স্যার, মুখ খুলছেই না। আচ্ছা তাই নাকি? তা ওকে ফিল্ম দেখাওনি এখনো? না স্যার। তাহলে জলদি দেখাও। ওর মেয়ে কোন স্কুলে যেন পড়ে? বিদ্যান মেমোরিয়াল বিদ্যালয় স্যার। ওখানে কে যেন আছে? রকি না? অনিকেত আরও কিছু বলার আগে সুমন বলে, না স্যার, আপনি যা করার আমার সাথে করুন, আমার মেয়েকে কিছু করবেন না। ওরা তো কিছু করেনি, যা করার আমি করেছি। ওরা তো আমার সাথে থাকেও না, ওদের কোনো ক্ষতি করবেন না। কি জানতে চান বলুন। এই তো লাইনে এসে গেছিস। কেন যে এতক্ষণ মাথা গরম করলি আমার? তা বল, জাহানারাকে কেন বা কার কথায় কিডন্যাপ করেছিলি? আমি জানি না স্যার, সত্যি বলছি। আমি শুধু এটুকু জানি, একটা নাম্বার থেকে মেসেজ আসে যে কাউকে কিডন্যাপ করতে হবে। কাজটা আমি করতে পারবো নাকি? প্রথমে আমি না বলে দিই পারবো না, পরে আমাকে অনেক টাকা দেবে বলে, আর অমনি লোভে পড়ে তুই রাজি হয়ে গেলি। বাহ, তা বাকি 3 জন কে কে শুনি? জানি না স্যার, আমাকে শুধু বলা হয়েছিল নন্দনকাননের বটতলায় দাঁড়াতে, সেখানে একটা কালো গাড়ি আসবে, সেখানে যেন উঠি। কথা মতো সেইখান থেকে আমি গাড়িতে উঠি। তারপর দেখতে পাই গাড়িতে আরও 3 জন। 3 জনের মধ্যে একজন গাড়ি চালাচ্ছিল। সে আমাদের কাগজে লিখে বলে দেয় কখন কাকে তুলতে হবে। আমরা 3 জন শুধু সেই মতে কাজ করি, এছাড়া কারো সাথে কারো আমাদের কথা হয়নি। আচ্ছা, তাহলে তো ওরা 2 জন ছিল, আরেকজনের সাথে কি করলি? জানি না। 2 জনকে গাড়িতে তোলার পরে গাড়িটা আবার নন্দনকানন বটতলায় আমাদের টাকা দিয়ে নামিয়ে দেয়, আর বলে সবাই যেন আলাদা আলাদা জায়গায় গা ঢাকা দিই। নিজামুদ্দিন, এ কাকে নিয়ে আসলি? এ তো কিছুই জানে না। স্যার, তাহলে কি এ মিথ্যে বলছে? না নিজামুদ্দিন, এ মিথ্যে বলছে না। আসলে এদের মাস্টার মাইন্ড আমাদের টাইম নষ্ট করার জন্য এদের ব্যবহার করেছে, যেন আমরা এদের ধরতে গিয়ে অন্যদিকে মন দিই, আরও নিজের কাজটা কৌশলে শেষ করতে পারে। তাহলে আমরা এখন কি করব? আপাতত একে বন্দি করে রাখো, দেখো আর কিছু মুখ দিয়ে বের হয় নাকি, তারপর আমি দেখি কি করা যায়। হ্যালো জাহানারা, ঠিকমতো বাড়ি পৌঁছে গেছো তো?
কেউ বুঝতে পারেনি তো যে তুমি বাড়ির বাইরে গিয়েছিলে? কিছুটা বাঁকা হাসি এসে জাহানারা বলে, একদম চিন্তা করো না, কেউ বুঝতে পারেনি। দেখতে দেখতে অনিকেত জাহানারার বিয়ের 1 মাস পেরিয়ে গেছে। জাহানারা আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। এর পেছনে মূল ভূমিকা মাজেদা বেগমের। দিনের পর দিন জাহানারা কোনো কথা বলেনি মাজেদা বেগমের সাথে, কিন্তু তাও মাজেদা বেগম সবসময় জাহানারার মন ভালো করার জন্য কথা বলে গেছে। সাথে করে ঘুরতে নিয়ে গেছে, হোটেলে খাবার খেতে গেছে, এমনকি সাথে করে রোজ কলেজেও নিয়ে গেছে। মাজেদা বেগম সহ বাড়ির সব কাজের লোকের সাথে জাহানারার সম্পর্ক ভালো হলেও এক আকাশ সমান দূরত্ব অনিকেতের সাথে। এই 1 মাসে হাতে গোনা কয়েকবার দেখা হয়েছে অনিকেতের সঙ্গে, তাও সেটা খাবার টেবিলে। জাহানারা এখানে আসার 7 দিন পর থেকে মেধা এখানে থাকে না, মেধার সাথে অনিকত অন্য একটা ফ্ল্যাটে থাকে। অনিকেত সপ্তাহে 1 দিন এসে মায়ের সাথে দেখা করে যায়, তখন টুকটাক কথা হয় দুজনের। এদিকে 7 দিন ধরে মাথা ঘোরা, বমি হওয়া, খাবার খেতে না পারা, নানান সমস্যায় ভুগছে জাহানারা। মাজেদা বেগম কিছুটা আন্দাজ করতে পেরো চুপচাপ আছে, কিছু বলছে না, কারণ প্রয়োজনের থেকে বেশি কিছু বলা তার বারণ। জাহানারাকে যে বড্ড বেশি ভালোবাসে অনিকেত, তাই এই কয়দিনে খুব ভালো করে বুঝে গেছে মাজেদা বেগম। জাহানারার মানসিক সমস্যা দিন দিন অবনতি দেখি অনিকেত মেধাকে নিয়ে এবাড়ি ছেড়ে চলে গেছে। ডাক্তার প্রথমে বলেছিল কিছুদিনের জন্য জাহানারাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এমন একটা পরিস্থিতিতে জাহানারাকে নিয়ে বাইরে যাওয়া সম্ভব ছিল না, তাই পরে নিজেই চলে গেছে। কিন্তু নিয়ম করে রোজ ফোন করত, খবর নিত। যদিও জাহানারার অগোচরে, শুধু মাজেদা বেগম যে ব্যাপারটা আন্দাজ করেছে তা নয়, জাহানারা নিজেও বিষয়টা নিয়ে বেশ চিন্তায়। পিরিয়ডের ডেট 15 দিন পার হয়ে গেছে, তার সাথে এই লক্ষণগুলো কেমন যেন 2 এ 2 4 হয়ে যাচ্ছে। তাই কনফার্ম করতে কলেজ থেকে আসার পথে ফার্মেসি থেকে একটা প্রেগন্যান্সি কিট নিয়ে আসে। টেস্ট করে যা ভেবেছিল তাই হলো পজিটিভ। সারাদিন অনেক ভেবে ঠিক করলো রাতে অনিকেত এলে প্রেগন্যান্সির কথা জানাবে। রাত 8টা, মাজেদা বেগম আর অনিকেত ড্রয়িং রুমে কথা বলছিল। জাহানারা সেখানে এসে বসে। এই 1 মাসে জাহানারা সবসময় অনিকেতের সাথে দূরত্ব রেখেই চলেছে। আজ এইভাবে নিজ ইচ্ছায় বসায় বেশ অবাক হয় অনিকেত। মাজেদা বেগম বুঝতে পেরে বলে, আমার খাওয়ার আগের ওষুধটা খেতে হবে, তোরা কথা বল, আমি আসি। এই বলেই ঘরে চলে যায়। কিছুক্ষণ দুজনেই চুপ থাকে। তারপর অস্বস্তি কাটাতে অনিকেত বলে, তো সবকিছু ঠিকঠাক চলছে জাহানারা? জাহানারা মৃদু স্বরে বলে, না স্যার, সবকিছু ঠিক নেই। অনিকেত কিছুটা চিন্তিত হয়ে বলে, কি হয়েছে বলো, কোনো সমস্যা? কলেজে কেউ কিছু বলেছে? না, কলেজে কেউ কিছু বলেনি। তাহলে? সাধারণভাবে প্রশ্ন করে অনিকেত। প্রশ্ন শুনে জাহানারা ওড়নার তলা থেকে প্রেগন্যান্সি কিট বের করে অনিকেতকে দেখায় আর বলে, আমি প্রেগনেন্ট। কথাটা শুনে থমকে যায় অনিকেত। 7টি বছর পার হয়ে গেছে অনিকেত আর মেধার বিয়ের। মেধা কখনো মা হতে পারবে না জানার পরও কখনো শূন্যতা অনুভব করেনি। ভেবেছে বাচ্চাই কি জীবনের সব কিছু নাকি। মেধাও প্রথম প্রথম কান্নাকাটি করলো, পরবর্তীতে নিজের বিজনেস জয়েন করার পর এ নিয়ে কথা বাড়ায়নি। এমনকি জাহানারাকে বিয়ে করার পরও সে একবারও ভাবেনি বাচ্চার কথা। প্রথম দিন তো কোনো রকম অনুভূতি ছাড়াই জ্ঞানহীন হয়ে কাছে টেনে নিয়েছিল জাহানারাকে। কিন্তু ওর প্রেগনেন্ট হওয়ার কথা শুনে এত ভালো লাগছে কেন? বারবার নিজের মনকে প্রশ্ন করছে অনিকেত। মনে হচ্ছে পুরো পৃথিবীর সুখ ওর পায়ে কেউ ঢেলে দিয়েছে। বাবা হওয়ার আনন্দে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। এদিকে অনিকেতের কোনো উত্তর না শুনে ভয়ে কেঁদে ফেলেছে জাহানারা। অতঃপর জাহানারার কান্না শুনে আকাশ কুসুম ভাবনা বন্ধ হয় অনিকেতের। শক্ত করে জড়িয়ে ধরে বলে, কাঁদছো কেন পাগলি, কি হয়েছে? আমি আছি না তোমার সাথে, কিচ্ছু হবে না। তুমি জানো না তুমি আমাকে কি খবর শোনালে, একজন পুরুষের পূর্ণতার খবর। আজকের পর থেকে তোমার চোখে আমি জল দেখতে চাই না জাহানারা, একদম কাঁদবে না। এই বলে জাহানারা চোখের পানি মুছিয়ে দিয়ে মাজেদা বেগমকে জোরে জোরে ডাকতে ডাকতে বলে, মা, মা, তুমি দাদি হতে চলেছ, আমি বাবা হতে চলেছি, তুমি শুনছ?
আমি বাবা হতে চলেছি। ছেলে চিৎকার শুনে দৌড়ে বাইরে আসে মাজেদা বেগম আর বলে, সত্যি কইতাছস বাবা? তুই বাবা হতে চলেছিস আর আমি দাদি? হ্যাঁ মা, হ্যাঁ, একদম সত্যি বলছি। অবশেষে আমার ঘর আলো করে কেউ আসছে। জাহান, তুমি জানো না তুমি আমাকে কতটা আনন্দ দিলে। সত্যি আপনি খুশি হয়েছেন? কিছুটা উৎসাহিত কণ্ঠে বলে জাহানারা। হ্যাঁ জাহানারা, হ্যাঁ, এত খুশি হয়েছি যে তোমাকে বোঝাতে পারবো না। আজকে থেকে আমি এখানেই থাকবো জাহানারা, তোমার সাথে আর আমার বাচ্চার সাথে। কিন্তু মেধা ম্যাম, সে চিন্তা তোমাকে করতে হবে না জাহান। তুমি এখন শুধু আমাদের বাচ্চার কথা চিন্তা করো। কিন্তু এখনই এই খবরটা কাউকে জানানোর দরকার নেই। মা, কেউ যেন না জানে। ঘরে চলো মা, খাবারটা পাঠিয়ে দাও ঘরে। চলো। জাহানারাকে নিয়ে অনিকেত ঘরে যাবে তখনই খেয়াল করে জানালার ধারে কেউ দাঁড়িয়ে আছে। অনিকেত বলে ওঠে, কে ওখানে? সাথে সাথে দৌড়ে কারো চলে যাওয়ার আওয়াজ শোনা যায়। অনিকেত দৌড়ে বাইরে গিয়েও কারো দেখা পায় না। ভেতরে এসে মাজেদা বেগমকে বলে, মা, জাহানারা এখানে নিরাপদ নয়, ওকে সেফ কোথাও রাখতে হবে। এদিকে মেধার ফোনে আবারও অচেনা নাম্বার থেকে মেসেজ আসে, এই দেখো তোমার স্বামী দ্বিতীয় বউয়ের গর্ভে, বাচ্চাও চলে আসলো। এখনও কি তুমি তোমার স্বামীকে বিশ্বাস করো? ভাবছো তো আমার কথা সত্যতা কি? তাহলে নিচের ভয়েসটা শোনো, আশা করি কোনো সংশয় থাকবে না। মেধা তাড়াতাড়ি ভয়েসটা ওপেন করে। সেখানে শোনা যায় অনিকেতের গলা, যেখানে উচ্ছ্বাস প্রকাশ করছে বাবা হওয়ার খুশিতে। মেধা ধপ করে বসে পড়ে মেঝেতে। কি রিয়েক্ট করবে বুঝে উঠতে পারে না। হুট করে মনে করে এগুলো হয়তো অনিকেতের শত্রুদের কাজ, তাকে তাদের দলে নেওয়ার জন্য এই রকম প্ল্যান করেছে। তড়িঘড়ি অনিকেতের নাম্বারে ডায়াল করে, কিন্তু অনিকেত ফোন তোলে না। প্রায় 10 বার ফোন করার পর ফোন তুলে প্রচণ্ড রাগ দেখিয়ে বলে, কি হয়েছে মেধা, এতবার ফোন করছো কেন? দেখছো যখন ধরছি না, তার মানে নিশ্চয়ই ব্যস্ত আছি। তোমার এই সবসময়ের জেদ একদম পছন্দ না আমার। ফোন দেবে না আমাকে। এই বলে অনিকেত ফট করে ফোন কেটে দেয়। ফোন কেটে যাওয়ার সাথে সাথে অপর পাশ থেকে আরেকটা ফোন আসে মেধার কাছে। রিসিভ করতে হরর ভয়েসে কেউ বলে, কি হলো ম্যাডাম, বিশ্বাস হলো তো আমার কথা? আপনার স্বামী আপনাকে ঠকিয়েছে। বিশ্বাস করুন আর না করুন, এইটাই সত্যি। মেধা ঠকে গেছে, মেধা ঠকে গেছে, হা হা হা। অপর পাশের কথাগুলো শুনে রাগে ফোনটা ছুঁড়ে মারে মেধা। রাগে কিরমির করতে করতে বলে, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। এই বলে বিধ্বস্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে পড়ে মেধা। সকাল 6টা। অনিকেত জাহানারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায় অনিকেতের। ফোন তুলতে ওপাশ থেকে বলে, স্যার, একটা খুবই খারাপ নিউজ আছে। আপনার স্ত্রী মেধা আপনার মাকে খুন করেছে। পুরো বাড়ির চারিদিকে গিজ গিজ করছে মানুষ। চারিদিকে পুলিশ আর রিপোর্টারদের ছড়াছড়ি। বাড়ির ড্রয়িং রুমের দেয়াল ঘেঁষে মেঝেতে মূর্তির মতো শক্ত হয়ে বসে আছে মেধা। পুরো শরীরে মেখে আছে তাজা রক্ত, আর তার সামনেই পড়ে আছে মাজেদা বেগমের ক্ষত বিক্ষত লাশ। একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে সেই লাশের দিকে মেধা। 7 বছরে জমে থাকা রাগ, ক্ষোভ, ঘৃণা সব মিটিয়ে নিয়েছে আজ। সেই 7 বছর আগের কথা। দুই বাড়ির কেউ মেনে না নেওয়ায় পালিয়ে বিয়ে করে মেধা আর অনিকেত। ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে ছোট্ট সংসার শুরু করে। 3 মাস পর অনিকেতের মা মাজেদা বেগম ছেলেকে আনার জন্য পাগল হয়ে যায়। অবশেষে তার জেদের কাছে হার মেনে অনিকেতের বাবা অনিকেত আর মেধাকে বাড়ি ফিরিয়ে আনে। কিন্তু বাড়ির ছেলে বাড়িতে রাজার মতো ফিরে এলো। মেধাকে মাজেদা বেগম চাকরানি করেই রেখেছিলেন। তবুও অনিকেতের ভালোবাসায় সবকিছু মেনে নিয়ে হাসি মুখে থাকত। কিন্তু বিয়ের 1 বছর পর থেকে সবকিছু বদলে যেতে লাগলো। অনিকেত বাবার সাথে রাজনীতিতে যুক্ত হলো। ধীরে ধীরে মেধার সাথে দূরত্ব বাড়তে লাগলো। এদিকে মাজেদা বেগমও নানাভাবে অত্যাচার করত। সবকিছু নিয়ে মেধার দম বন্ধ লাগতো। এরই মধ্যে অনিকেতের বাবা মারা যায়। অনিকেত পুরোপুরি রাজনীতির খেলায় মেতে ওঠে। মেধার চোখের সামনে ধীরে ধীরে বদলে যায় অনিকেত। এর মধ্যে আরো বড় সমস্যা হয়ে দাঁড়ায় মেধার মা হতে না পারা। দিনরাত এমন কোনো বাজে কথা নেই যা মাজেদা বেগম মেধাকে বলেনি। কিন্তু এক্ষেত্রে অনিকেত কখনোই মেধাকেও
কিছু বলেনি, আবার মাজেদা বেগমও বলেনি। এত কিছুর পরও মেধা শুধু অনিকেতকে ভালোবেসে সংসার করে যায়। কিন্তু আজ মাজেদা বেগম মেধার সব ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। মেধা বিধ্বস্ত অবস্থায় এ বাড়িতে এসে যে মাজেদা বেগমকে জিজ্ঞেস করেছিল অনিকেত কোথায়, কিন্তু মাজেদা বেগম ভালো কোনো কথা বললই না, তো আরও নানা অপমানজনক কথা বলল কেন আমার পোলারে দিয়া তোমার কি কাজ, সে আছে তার বউ বাচ্চার লগে, তোমারে তার দরকার নেই। সে কইছে আজ থেকে নতুন বৌমার লগে থাকবো, তুমি যাও এখান থেকে। মেধা মাজেদা বেগমের কোনো কথা না শুনে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এদিকে মাজেদা বেগম মেধাকে ঢুকতে দেবে না, তাই মেধার হাত ধরে টেনে দরজার বাইরে নিয়ে এসে একটা জোরে থাপ্পড় মারে। প্রচণ্ড কষ্ট আর রাগে দরজার পাশে রাখা কাঁচি দিয়ে মাজেদা বেগমকে কোপ দিতে থাকে, যতক্ষণ না মাজেদা বেগমের শরীর ক্ষত বিক্ষত হয়ে নিথর হয়ে যায়। তারপরই ধপ করে বসে পড়ে মাটিতে। পালানোর ইচ্ছা তার নেই, বরং এই মহিলার ক্ষত বিক্ষত চেহারা আর ওই চুপ করে থাকা মুখ একটু আরাম করে দেখতে চায়। আর তাই স্থির হয়ে মাজেদা বেগমের দিকে চেয়ে রইল মেধা। চোখে মুখে অনুতাপের কোনো ছাপ নেই। কিছুক্ষণের মধ্যে অনিকেত চলে আসলো। এসে বাড়িতে ঢুকতেই দেখে মেঝেতে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে মায়ের লাশ, আর তার পাশেই দেয়াল ঘেঁষে বসে আছে মেধা। মেধাকে দেখে অনিকেত ধীরে ধীরে মেধার দিকে এগুলো, তারপর মেধার কাছে গিয়ে বসে, তারপরে শান্ত স্বরে ডাকলো, মেধা। সামনে অনিকেতকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে মেধা, তারপর বলে, অনিকেত তুমি এসেছ। তখনই মনে পড়ে অনিকেতের ফোনে বলা কথাগুলো আর মাজেদা বেগমের বলা কথা। অনিকেত মেধাকে চায় না, চট করে দূরে সরে যায় মেধা। তারপর বলে, কেন এসেছো অনিকেত, কেন এসেছো তুমি, এখন কেন এসেছো? তোমার বাচ্চার কাছে যাও, তোমার জাহানের কাছে যাও। ওহ, তুমি তো নিশ্চয়ই আমার কাছে আসোনি, তোমার মায়ের কাছে এসেছো। কিন্তু সে তো নেই, কোথাও নেই, সারা জীবনের মতো নাই করে দিয়েছে। হাজার খুঁজলেও তুমি আর পাবে না। হা হা হা। অনিকেতের বুঝতে বাকি নেই মেধার মানসিক সমস্যা হয়েছে। এখনও মেধাকে কি বলবে? চারিদিক শূন্য হয়ে যেতে লাগলো অনিকেতের। মেধা যাকে সে প্রচণ্ড ভালোবাসে, 3 বছরের প্রেম, 7 বছরের সংসার, 10 বছর ধরে একটা মানুষকে ভালোবেসে আসছে। মেধা অনিকেতের পুরো দুনিয়া জুড়ে, আর সেই মেধা তার মায়ের খুনি। কি এমন হলো যে মেধা এতটা মানসিক আঘাত পেল? কিছুক্ষণ পর পুলিশ এলো, মাজেদা বেগমের লাশ নিয়ে গেল, মেধাকেও নিয়ে গেল। ধীরে ধীরে সমস্ত মানুষজন চলে গেল, পুরো বাড়ি খালি হয়ে গেল। ধপ করে চেয়ারে বসে পড়ল অনিকেত, আর ভাবতে লাগলো কি লাভ হলো এত কষ্ট করে, এত ক্ষমতা হাতে নিয়ে। কি দরকার এমন ক্ষমতার, যার দ্বারা নিজের আপন মানুষগুলোকে ধরে রাখা যায় না। অনিকেতকে বসতে দেখে নিজামুদ্দিন এগিয়ে আসে অনিকেতের কাছে, কিন্তু কিছু বলার আগে অনিকেত বলে, প্লিজ নিজামুদ্দিন, একা থাকতে দাও আমাকে। নিজামুদ্দিন চলে যেতে টেবিলের উপরে সব কিছু ফেলে দিয়ে চিৎকার করে কেঁদে ওঠে অনিকেত। কথাই বলে, পুরুষ মানুষ তখনই কাঁদে যখন জীবনের সব থেকে দামি জিনিস হারিয়ে যায়, যার পরিপূরক কখনো হয় না। এদিকে জাহানারা দাবায় চাল দিতে দিতে বলে, নিহিতা জানিস, একটা শক্তিশালী মানুষকে দুর্বল করতে এবং একটা দুর্বল মানুষকে শক্তিশালী করতে সব থেকে কার্যকরী উপায় কি? উত্তর একটাই, কাছের মানুষকে কেড়ে নেওয়া। ঠিক যেমন অনিকেত আমার আপন মানুষকে কেড়ে নিয়ে আমাকে শক্তিশালী করেছে, ঠিক তেমন আমি ওর আপনজনদের কেড়ে নিয়ে ওকে দুর্বল করেছি। তবে অনিকেতের অবস্থা একেবারে করুণ না করা পর্যন্ত থামবে না এই জাহানারা। কি হলো, হাঁ করে আছিস কেন? দেখ, চেকমেট। স্যার, বড় আম্মাকে এখন নিয়ে যেতে হবে জানা যায়, যদি আপনি একটু। নাজিমুদ্দিনকে থামিয়ে দিয়ে অনিকেত বলল, আমি আসছি, তুমি যাও। নাজিমুদ্দিনকে যেতে বলে উঠে বসলো অনিকেত। সেই সকাল থেকে বসে আছে এখানে, এখন বিকেল হয়ে গেছে। এক মুহূর্তে কেমন বিধ্বস্ত হয়ে গেছে। আসলে জীবনে আমরা যাদের সব থেকে বেশি ভালোবাসি, তাদের এমন চলে যাওয়া মেনে নেওয়া বড্ড কঠিন। অনিকেত মেনে নিতে পারছে না। হঠাৎ করে এত কিছু ঘটে যাবে সে স্বপ্নেও ভাবেনি। তখনই মনে হলো এগুলোই তার শত্রুর পরিকল্পনা নয় তো। সে ভেবেছে প্রফেশনাল দিক দিয়ে আক্রমণ করবে,
না না, তাকে ভাবানো হয়েছে যে তার কর্মক্ষেত্রে তার সম্মান নষ্ট করে সেখান থেকে সরাবে। আসলে তার আসল পরিকল্পনা ছিল তাকে পারিবারিক দিক দিয়ে আঘাত করা। তাহলে কি জাহানারাই তার পরিকল্পনার মূল গুটি? তখনই ভাবে সব কিছু পরে ভেবে দেখবে, আপাতত যে কাজটা জরুরি সেটাই করতে হবে। অজু করে মায়ের খাটিয়ে নিয়ে জানাজায় যায়। জানাজা শেষে দাফন শেষ করে বাড়ি ফিরে মন ভারী করে বাড়িতে এসে খানিকক্ষণ বসে থাকে অনিকেত। তারপর ভাবে একটা ফোন করা দরকার জাহানারাকে। মায়ের মৃত্যুর খবর শুনে অনেক কান্নাকাটি করছিল, কিন্তু ওর সেফটির কথা ভেবে আনেনি অনিকেত। পরপর 2 বার ডায়াল করার পরও জাহানারা ফোন রিসিভ না করায় তৎক্ষণাৎ অনিকেত বেরিয়ে পড়ে সেফ হাউজের উদ্দেশ্যে। এদিকে একটা বারে বসে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে জাহানারা। আজ তার আনন্দের একটা দিন, যে তার আপনজন বাবা মা বোন আর তার ভালোবাসার মানুষ রিয়াদকে কেড়ে নিয়েছে। তাকেও সে আপনজন হারা করেছে। জাহানারার কিশোরী বয়সের প্রথম প্রেম রিয়াদ। দীর্ঘ 3 বছরের সম্পর্কে পরিণয় হতে যাচ্ছিল তাদের, আর সেই দিনই প্রবেশ হয় কালো ঝড় হয়ে অনিকেত। চোখের সামনে ভেসে ওঠে সেই সব কিছু। চিৎকার দিয়ে ওঠে, টেবিলের উপরে সব কিছু ভেঙে ফেলে জাহানারা। তারপর চিৎকার করে কেঁদে ওঠে। বাঁচতে ইচ্ছে করে না, শুধু বেঁচে আছে অনিকেতকে শাস্তি দেওয়ার জন্য। সেটা পূরণ হলে সে শান্তিতে মরতেও পারবে। হঠাৎ ফোন বেজে ওঠে জাহানারার। কেউ একজন ওপার থেকে বলে, জাহানারা, অনিকেত সেফ হাউজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তুমি তাড়াতাড়ি সেফ হাউজে পৌঁছাও। ফোন কেটে দেয় জাহানারা। আর কোনো লুকোচুরি না, এবার সব কিছু শেষ দেখতে চায়। আজ সব সত্যি নিয়ে মুখোমুখি হবে অনিকেতের। ওকে ওর পাপের শাস্তিও দেবে। জাহানারা, জাহানারা কই তুমি? প্লিজ সাড়া দাও। এ কি, ঘরে কোথাও তো জাহানারা নেই, কোথায় গেল? এখানে তো কারো পৌঁছানোর কথা নয়। কি হচ্ছে এসব? আমি কি একেবারে নিঃস্ব হয়ে যাব? অনিকেত এসব ভাবতে ভাবতে দরজা খুলে ঘরে প্রবেশ করে কেউ। অনিকেত তাকিয়ে দেখে জাহানারা। জাহানারাকে দেখে কিছুটা স্বস্তি পেল। মুহূর্তে তা দূর হয়ে যায়, কেননা জাহানারাকে কেমন অন্যরকম লাগছে। ধীরে ধীরে জাহানারার দিকে এগিয়ে যায় অনিকেত। জাহানারার কাছে যেতেই কেমন যেন গন্ধ পায় অনিকেত, তবে গন্ধটা তার পরিচিত। অনিকেত কিছুটা রেগে গিয়ে বলে, এসব কি জাহানারা? তুমি ড্রিঙ্ক করেছো? কি হয়েছে তোমার? কি সমস্যা আমাকে খুলে বলো, কিন্তু এসব করার কি দরকার? কি চাও একবার তো বলো। নিজের কথা না ভাবো তো অন্তত আমাদের বাচ্চার কথা ভাবো। কি হয়েছে আমাকে বলো। অনিকেতের এমন নরম গলা শুনে হো হো করে হেসে ওঠে জাহানারা। তারপর বলে, হোয়াট দ্য হেল উইথ ইউ অনিকেত? কি হয়েছে তোমার? তোমার নিজের দ্বিতীয় বউ, সরি, তৃতীয় বউ মদ খেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাও তোমার গলা এত নরম। তোমার না ভীষণ রেগে যাওয়ার কথা, বউকে বেধড়ক মারার কথা, তারপর বাড়ি থেকে বের করে দেওয়ার কথা প্রচণ্ড শীতের রাতে। সেই শীতের রাতে তাকে কেউ বাঁচালে তাদের দুজনকে একসাথে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া, যদি তোমার নির্মম অত্যাচারের কথা দুনিয়াকে জানিয়ে দেয়। কি অবাক হচ্ছ কেন মিস্টার অনিকেত? গল্পটা চেনা চেনা লাগছে? লাগারই কথা। মনে পড়ছে সেই রাতের কথা? না, কিছু মনে পড়ছে না। কোন রাতের কথা বলছো? আর কি বলছো এসব? তৃতীয় বিয়ে মানে? কি বলছো এসব? তোমার কি আমাকে বহু বিবাহ করা লোক বলে মনে হয়? আমার প্রথম বউ মেধা ছিল, আর তোমার সাথে বিয়েটা কেন আমাকে করতে হয়েছে তা তো তুমি জানো। তাহলে তৃতীয় বিয়ে মানে কি? চিৎকার করে অনিকেত জাহানারাকে বলল। আচ্ছা তাই, তাহলে নুরি কে ছিল? শান্ত স্বরে জাহানারা বলল। নুরি? অস্ফুট স্বরে বলল অনিকেত। হ্যাঁ নুরি, তোমার মায়ের পছন্দ করা মেয়ে ছিল নুরি। 1 বছর আগে যাকে বিয়ে করো তুমি তোমার মায়ের প্ররোচনায় সন্তান লাভের আশায়, যা তোমার প্রথম স্ত্রী মেনে নেয়নি। নুরি ছিল অনাথ। তোমার মা গ্রামের ভোলাবালা মেয়ে হিসেবে নুরিকে পছন্দ করে, তাই নুরির মামিকে টাকা দিয়ে বিয়ে দিয়ে নিয়ে আসে তোমার সাথে। সম্ভবত তোমার সম্পূর্ণ মত না থাকলেও আংশিক মত ছিল, তাই বিয়েটা করো। তবে বিয়েটা ছিল সম্পূর্ণ গোপনে। নুরি তোমাদের বাড়িতে থাকতে শুরু করে। তোমার মা প্রথম বেশ ভালোই বাসত নুরিকে,
তুমিও সন্তানের জন্য ঠিকই সময় করে নুরির কাছে যেতে। তোমার চাহিদা শেষে মেয়েটার দিকে তাকানোরও প্রয়োজন বোধ করতে না। এইভাবে সব কিছু চলতে থাকে, কিন্তু আসল সমস্যা শুরু হয় তোমাদের বিয়ের 2 মাস পর থেকে, কারণ নুরি তখনও প্রেগনেন্ট হয়নি। মাজেদা মানে তোমার মাও পুরোপুরি চেঞ্জ, সবসময় কটু কথা বলতে থাকতো নুরিকে। আর মেধা তো ছিলই, সাথে তোমার স্বামী হিসেবে কোনো দায়িত্ব না নেওয়া। সবকিছু মিলে নুরি ট্রমাটাইজ হয়ে পড়েছিল। এভাবে বিয়ে 6 মাস কেটে যায় তোমাদের। সেদিন নুরি জানতে পারে সে মা হতে চলেছে। সে মাজেদা বেগম বা তোমাকে জানাতে যাবে, তার আগেই মেধা জেনে যায়। বোকা নুরিকে বোঝায় রাতে যেন তোমাকে সারপ্রাইজ দিয়ে সংবাদটা দেয়, তাতে তুমি খুশি হবে। আরও নানা কথা বলে ভুলভাল বুঝিয়ে মদ খাইয়ে তোমার আর তোমার গেস্টদের সামনে পাঠায়। নুরিও মাতাল হয়ে যা তা করে। তুমি প্রচণ্ড রেগে কোনো কিছু না জেনে মেয়েটাকে প্রচণ্ড মারধর করো। মাজেদা বেগম এসেও নুরিকে মেরে বাড়ি থেকে বের করে দেয় শীতের মধ্যরাতে। এদিকে সারা রাত রাস্তায় নুরি পড়ে থাকে। পরের দিন একটা ছেলে রাস্তায় নুরিকে পায়, নুরিকে হাসপাতালে ভর্তি করে। নুরি কিছুটা সুস্থ হলে নুরির থেকে সবটা শুনে ছেলেটা নুরিকে নিয়ে থানায় যাওয়ার রাস্তায় তোমার একটা গাড়ি ওদের পিষে দেয়। ব্যাস, সেই সাথে তুমি নিশ্চিত তোমার অপকর্ম চাপা পড়ে গেল ভাবলে, কিন্তু তোমার ভাবনা ভুল প্রমাণিত করে ওদের মৃত্যুর তদন্ত করতে আসলো ইন্সপেক্টর রাশিদ। এবং যখন সে সব কিছু জানতে পারলো, তাকেও তুমি পানিতে ডুবিয়ে মেরে ফেললে। হা। আর সেই সাথে আমার জীবনের সব আপনজন শেষ হয়ে গেল। কিভাবে বুঝতে পারছো না তো? কারণ যে ছেলে নুরিকে পায় সে আমার উঠবে হাজব্যান্ড আকাশ ছিল, আর নুরি আমার বেস্ট ফ্রেন্ড, আর ইন্সপেক্টর রাশিদ আমার বাবা। তোমার কাছে বিষয়টা সাধারণ মনে হতে পারে, তবে মা হারা মেয়ে জীবনে বাবা কতটা গুরুত্ব বহন করে তোমার মতো নিকৃষ্ট প্রাণী তা কিভাবে বুঝবে বলো? তুমি জানো তুমি কি করেছ? আমার বেঁচে থাকার সমস্ত কারণ আমার থেকে কেড়ে নিয়েছ। আমার জীবনের আলো চিরতরে অন্ধকারে পরিণত করেছ। এখন আমার একটাই লক্ষ্য, তোমাকে একেবারে শেষ করে দেওয়া। জানো, যাদের ছাড়া জাহানারা 1 সেকেন্ড বাঁচার কথা ভাবতেও পারত না, তাদের সবাইকে তুমি শেষ করে দিয়েছ। তাহলে তুমি বলো, তোমাকে আসলে কি শাস্তি দেওয়া উচিত? কতটা ভয়ানক শাস্তি দেওয়া উচিত? শাস্তি দিবে আমাকে? আচ্ছা, কি শাস্তি দিতে চাও দাও, তাতে যদি তুমি শান্তি পাও। তার আগে আমাকে বলো, এই যে গল্পটা তোমাকে কে বলেছে? বাঁকা হাসে জাহানারা। আমি জানতাম অনিকেত তুমি এমনটাই বলবে। এগুলো তোমার গল্প মনে হচ্ছে? আচ্ছা, মানুষ এতটা অভিনয় কিভাবে করতে পারে বলো তো? তোমাকে না দেখলে বুঝতামই না। মনে হচ্ছে তুমি কিছু জানোই না। জানি, অনেক কিছুই জানি, তবে সঠিকটাই জানি জাহান। তুমি ভুল জানো, মানে তোমাকে ভুল জানানো হয়েছে। হ্যাঁ, নুরির আমাদের বাড়িতে বিয়ে হয়েছিল। আমার মা ওকে পছন্দ করে নূরের মামিকে টাকা দিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু আমার বউ করে নয়, আমার ছোট ভাই অভিনবর বউ করে এনেছিল। অভিনব ছিল মানসিক প্রতিবন্ধী, আর নুরি তোমার কেমন বেস্ট ফ্রেন্ড যে তুমি জানোই না কার সাথে বিয়ে হয়েছে তোমার বেস্ট ফ্রেন্ডের। নুরি অভিনব সব কিছু জেনে শুনেই রাজি হয়, কিন্তু বিয়ের পরে বুঝতে পারি ও শুধু সম্পত্তির লোভে অভিনবকে বিয়ে করেছে। একদিন মায়ের সিন্দুক খোলা পেয়ে সব গয়না টাকা নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে। তখন আমি পুলিশে ফোন দিতে চাইলে মা বারণ করে আমাকে। পরবর্তীতে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপর কি হয় আমি জানি না, তবে 2 দিন পর খবর পাই গাড়ি অ্যাক্সিডেন্টে নুরি মারা গেছে। পরবর্তীতে ইন্সপেক্টর রাশিদ আসে ইনভেস্টিগেট করতে, আমাদের বাড়িতেও আসে, জিজ্ঞাসাবাদ করে। তার কিছুদিন পরে খবর পাই ওনাকে কেউ পানিতে ডুবিয়ে খুন করেছে। বুঝছো অনিকেত, গল্প তো ভালোই বানাতে পারো, বাট আমি ভুলছি না। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। এই বলে বন্দুক বের করে অনিকেতের দিকে তাক করে জাহানারা। তোমার এটাকে গল্প মনে হচ্ছে জাহান? আচ্ছা, এই যে 1 মাস তুমি আমাদের বাড়িতে ছিলে, তুমি একটুও চিনোনি আমাকে, আমার মাকে? আচ্ছা, 1 মাসে আমাকে কোনো অন্যায় কাজ করতে দেখেছ? আর দ্বিতীয় নারী একমাত্র তুমি জাহান, যাকে আমি ভালোবাসতে শুরু করেছি। এটা আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। মেধা আমার প্রথম ভালোবাসা, প্রচণ্ড ভালোবাসি আমি ওকে। শুধুমাত্র বাচ্চার জন্য ওকে আমি কখনোই ছাড়তে পারবো না। আবার তোমার প্রতি এই কদিনে একটু ফিলিংস তৈরি হয়েছে,
সেটাও আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো একদম সত্যি জাহানারা। এই 1 মাসে তোমার ভাইকেও তো দেখিনি অনিকেত, না তার নামটাও শুনেছি। কিভাবে বিশ্বাস করব তোমাকে? ওকে, 1 মিনিট ওয়েট। এই বলে অনিকেত নিজের ফোন বের করে একটা ছবি দেখায় জাহানারাকে। ছবিটা দেখে অবাক হয়ে যায় জাহানারা। সত্যিই তো, বর্ষা যে নুরির সাথে অন্য কেউ বসে আছে। তাহলে কি অনিকেত সত্যি বলছে? জাহানারা কিছু বলার আগে অনিকেত বলে, অবাক হচ্ছ তো, কিন্তু এটাই সত্যি। তোমাকে কেউ ভুল বুঝিয়েছে জাহান, ভুল বুঝিয়ে তোমার দ্বারা আমাকে শেষ করতে চাইছে। বিশ্বাস করো আমাকে প্লিজ, আমি কাউকে মেরে ফেলিনি। আচ্ছা বিশ্বাস করলাম, তাহলে বের করো তুমি এগুলোর পেছনে কে আছে? কেনই বা এত মানুষ থাকতে তারা আমাকে চুজ করলো তোমার বিরুদ্ধে? কারণটা হয়তো আমি জানি জাহানারা। কি কারণ? নাফিস। হ্যাঁ, নাফিসকে নিহিতা প্রচণ্ড ভালোবাসে, আর নাফিস তোমাকে। তোমার জন্য নিহিতা কখনো নাফিসকে পাবে না, তাই সে তোমাকে অপরাধী বানাতে চায়, যেন নাফিস তোমাকে চিরতরে ভুলে যায়। আর সেই কাজটা তার কাছে আরও সহজ হয় তার বাবার সাহায্যে। তুমি জানো নিহিতার বাবাকে? হ্যাঁ, শাহাবুদ্দিন। ওহ নো, শাহাবুদ্দিন তো তোমার বিপক্ষ দলীয় নেতা। বিষয়টা তো আমি আগে একটুও ভাবিনি। আমার কাছে বিষয়টা এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, সব বুঝতে পারছি আমি। এখন শুধু স্বীকারোক্তি দরকার আসল অপরাধীর। এই বলে অনিকেতের দিকে বন্দুক শুট করলো জাহানারা। হ্যালো জাহানারা, মেরে দিয়েছিস অনিকেতকে? ফোনে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে নিহিতা। হ্যাঁ, সবাইকে শেষ করে দিয়েছি। যারা আমার আপনজনদের কেড়ে নিয়েছে সবাইকে শেষ করে দিয়েছি। তুই কোথায়? তোর রুমে আমার ব্যাগটা রাখা আছে, প্লিজ পৌঁছে দে। আর তুই আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো রুমেই বসে আছি। আর বিদেশ? কিসের বিদেশ? আমি কেন তোকে বিদেশ পাঠাবো? তোর মতো একটা খুনিকে আমি সাহায্য করব? কখনো না। আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, পুলিশ তোকে এখনই গ্রেফতার করবে, বুঝছিস? কী সব বলছিস নিহিতা? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাহসেই তো আমি সব কিছু করেছি। না, তুই আমার বন্ধু নস, তুই আমার জীবনের প্রধান শত্রু। তোর জন্য ক্লাসে কখনো আমি প্রথম হতে পারিনি। সব জায়গায় শুধু তুই ফার্স্ট, সবাই শুধু তোকে ভালোবাসে, তাই তোকে আমি কোনো দিন বন্ধু ভাবিনি। আমি নাফিসকে জীবনের থেকে বেশি ভালোবাসি, কিন্তু নাফিস তোকে ভালোবাসে। মেনে নিতে পারিনি আমি, তাই বাপি যখন বলল একটা মেয়ে লাগবে মন্ত্রীকে ফাঁসাতে, তখন তোর কথা মনে পড়ে গেল। তোকে যা যা বলেছি, প্রমাণ দেখিয়েছি, সব মিথ্যে ছিল, বানানো ছিল। তোর বাবাকে অন্য কেউ মেরেছে। আর নুরি আর আকাশের মৃত্যুটাও নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাতে অনিকেতের কোনো হাত ছিল না। এমনিতে আমাদের উদ্দেশ্য ছিল মন্ত্রী সাহেবের চেয়ার কেড়ে নেওয়া, কিন্তু তুই তো প্রাণটাই নিয়ে নিলি জাহানারা। তুই এখন খুনি, তোকে কেউ বাঁচাতে পারবে না। এমনটা করতে পারলি তুই আমার সাথে নিহিতা? এত বড় বিশ্বাসঘাতকতা! তোর মিথ্যের জন্য কতগুলো জীবন নষ্টের পথে, তুই ভেবে দেখেছিস? না, দেখিনি, আর দেখতেও চাই না। তাহলে এবার দেখে নে নিহিতা, যে গর্ত তুই করেছিস সেই গর্তে তুই কিভাবে পড়িস। ফোনটা প্লিজ কাটিস না, জাস্ট 3 পর্যন্ত কাউন্ট কর। 3, 2, 1, বুম। ওপার থেকে শুধু ভেসে আসলো একটি ভয়ানক আর্তনাদ। ভুল করে টাইম বোম নিহিতার ঘরেই ফেলে এসেছিল জাহানারা, কিন্তু রিমোটটা ওর কাছেই ছিল, আর সেটারই সদ্ব্যবহার করলো। এটা কি করলে জাহানারা? হতভম্ব হয়ে প্রশ্ন করলো অনিকেত। আমার শত্রু শেষ করলাম, এবার তোমার শত্রুর সাথে তুমি কি করবে করে নিও। ওকে শাস্তি দেওয়ার জন্য আইন ছিল জাহান, তোমার শত্রুকে দিও, তুমি আইন দ্বারা শাস্তি। এত ধৈর্য আমার নাই অনিকেত। দেখো না, সঠিক কোনো কিছু না জেনে কেমন করে তোমার পুরো পরিবার সাথে তোমার জীবন সব কিছু শেষ করে দিলাম। আমি জানি এত বড় অপরাধের ক্ষমা হয় না, কিন্তু তবুও বলবো, পারলে আমাকে ক্ষমা করে দিও অনিকেত। তবে তুমি চিন্তা করো না, আমি যতটুকু পারি তোমার জীবনটা ঠিক করতে আমি করব, কিন্তু তোমাকে আমার কসম, তুমি তোমার আমার জীবন তছনছ করার পিছনে দায়ী সবাইকে শাস্তি দিবে। আসি। কথাগুলো বলে অনিকেতকে জড়িয়ে ধরে ঠোঁটে একটা চুমু খেয়ে চলে যায়। জাহান, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও প্লিজ জাহান, কোথায় যাচ্ছ?
অনেক চেষ্টা করো জাহানারাকে আটকাতে পারে না অনিকেত। 1 মাস পর কেন এমন করলি জাহানারা? আমি তো সত্যি অপরাধী ছিলাম। আম্মাকে তো আমি। চুপ করো মেধা আপু, তোমাকে যে প্রতিনিয়ত ড্রাগস দিয়ে মানসিক রোগী বানিয়ে কাজটা করানো হয়েছিল তা প্রমাণ হয়েই তুমি ছাড়া পেয়েছ। আর আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। তুমি প্লিজ মন খারাপ করো না। অনিকেতকে নিয়ে ভালো থেকো। জাহানারা, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেধা প্লিজ। হ্যাঁ, এই বলে মেধা সেখান থেকে চলে যায়। জাহান, বলো, কেন এসেছিলে আমার জীবনে? এক মুহূর্তে সবকিছু তছনছ করে দিয়ে আবার চলেও যাচ্ছ। এমনভাবে কেন দেখা হলো আমাদের? আমি তো এমন কিছু কখনোই চাইনি। না তোমাকে চেয়েছিলাম আমার জীবনে, আর না চাই এখন হারাতে। আমার ভীষণ কষ্ট হচ্ছে জাহানারা। আমি তোমাকে বোঝাতে পারবো না এই যন্ত্রণাটা। এই ব্যথাটা নিয়ে আমাকে সারাটা জীবন বাঁচতে হবে। ভাবতেই আমার দম বন্ধ লাগছে জাহান। এ কেমন পরিস্থিতিতে আমি পড়লাম। সময়ের ব্যবধানে সব ক্ষত পূরণ হয়ে যায় অনিকেত। কিছুদিন যাক, সব ঠিক হয়ে যাবে। আর মেধা আপুর ওপর রাগ করে থেকো না। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আমি খুশি যে তুমি শাহাবুদ্দিনকে তার যোগ্য শাস্তি দিয়েছ। চিন্তা করো না, যতদিন বাঁচবো ভালো থাকার চেষ্টা করব। তুমিও ভালো থেকো। ম্যাম, আমি আর কারোর সাথে কথা বলতে চাই না। প্লিজ আমাকে জেলের ভেতরে নিয়ে যান। অনিকেত কিছু বলতে গিয়েও বলল না। নিজেকে শক্ত করে রুম থেকে বের হয়ে গেল। অনিকেত বের হতে চিৎকার করে কেঁদে উঠল জাহানারা। প্রচণ্ড কষ্ট জাহানারারও হচ্ছে। এই কদিনে মনের কোথাও অনিকেতের জন্য জায়গা তো তৈরি হয়েই গেছে। তবুও সব ভুলে মনে মনে চাইল ভালো থাকুক মানুষটা। তা সে থাকুক আর না থাকুক। 5 বছর পর। তনুজা কোথায় লুকিয়েছ বলো তো? মাম্মা তো খুঁজেই পাচ্ছে না। কথাগুলো বলে হেসে উঠল মেধা। মেধার হাসির শব্দ শুনে দরজার আড়াল থেকে একটা বাচ্চা হেসে বলে উঠল, এই তো আমি এখানে মাম্মা। কি মজা, কি মজা, মাম্মা আমাকে খুঁজে পায় না। তখনই মেধা টুপ করে ধরে ফেলে কোলে নিয়ে তনুজাকে। তারপরে বলে, এই তো ধরে ফেললাম আমার মামুনিকে। তনুজা বলে ওঠে, ইস, ধরে ফেললে? তখনই সেখানে অনিকেত চলে আসে আর বলে, কি করছে মা মেয়ে শুনি? তনুজা বলে, পাপা, মাম্মা আমাকে লুকোচুরি খেলায় ধরে ফেলেছে। এখন তো আমার চোর হওয়া লাগবে। অনিকেত তনুজাকে ধরে বলে, না একদমই না। তোমার পাপা থাকতে তোমাকে চোর হতে হবে না। যাও তোমরা লুকাও, আমি খুঁজবো এবার। মেধা, তনুজা, জলদি লুকাও। 1 2 3 4 40 50 গুনতে গুনতে হেসে ওঠে অনিকেত। সেই সাথে চোখের সামনে ভেসে ওঠে জাহানারার মুখ। বাবা হওয়া শ্রেষ্ঠ সুখ জাহানারা তাকে দিয়ে গেছে। যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার 2 মাস পর সবাই জানতে পারে জাহানারা প্রেগনেন্ট। আগের বারের প্রেগনেন্সি মিথ্যে হলো, এবার সত্যি ছিল। অতঃপর দীর্ঘ 9 মাস পর জাহানারা জন্ম দেয় সুন্দর ফুটফুটে মেয়ে তনুজাকে। তারপর অনিকেত তার মেধার হাতে তনুজাকে তুলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখন থেকে মেধাই তনুজার মা। অনিকেতের সাথে মেধাও পরিপূর্ণ হয়। এখন অনিকেত, মেধা আর তনুজার ছোট্ট সুন্দর সুখী পরিবার। আগে অনিকেত ভাবত তার জীবনের সাথে কেন এমন হলো। তবে তনুজা তার জীবনে আসার পর থেকে বিশ্বাস করে পৃথিবীতে নির্দিষ্ট কোনো কিছুর জন্যই সকল ঘটনা ঘটে। এখন শুধু অনিকেতের সর্বদা একটাই চাওয়া, যেখানেই থাকো ভালো থাকো জাহানারা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।